যখন কোনো মানুষের প্রস্রাবের মাধ্যমে প্রোটিন বেরোয়, অর্থাৎ যেটাকে আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি প্রোটিন ইউরিয়া, যখনই কোনো মানুষের মধ্যে এই প্রোটিন ইউরিয়া দেখা যায়, তো তার ট্রিটমেন্ট যাই হোক না কেন, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার একটা খুব চিন্তা হয়, বেসিক খুব চিন্তা, যেটা আমরা কখনোই নেগেট করতে পারি না, যে এই প্রোটিন ইউরিয়া যেটা হচ্ছে আমার শরীর থেকে যে রেগুলার প্রোটিন বেরিয়ে যাচ্ছে, এটা কি আমার শরীরকে দুর্বল করে দিচ্ছে? চলুন আজ জেনে নেওয়া যাক এই ভিডিওর মাধ্যমে। আমি ডক্টর স্বস্তিক পুরকায়, আমি একজন নেফ্রোলজিস্ট। এই যে আমার প্রত্যেকটা ভিডিও টপিক, এগুলো কিন্তু কোনোটাই আমার চুজ করা নয়। এগুলো বিভিন্ন সময় বিভিন্ন পেশেন্ট আমাকে এই কোশ্চেনগুলো করেছেন, এই ভিডিওর মাধ্যমেই আমি তাদের সেই কোশ্চেনের অ্যান্সার দিই। দেখুন, প্রোটিন ইউরিয়া যখন আমার শরীর থেকে হয়, অর্থাৎ প্রোটিন বেরিয়ে যায় আমার প্রস্রাবের মাধ্যমে, তখন আমরা প্রথমে সেই ডিজিজটা আইডেন্টিফাই করার চেষ্টা করি, যে কেন আপনার কিডনি দিয়ে প্রোটিন বেরোচ্ছে, কেন আপনার প্রস্রাব দিয়ে প্রোটিন লিক করছে। তো এটার মোটামুটি আমরা দুটো কারণ দেখতে পাই, যে কোনো ইমিউন রিলেটেড ডিজিজ বা নন ইমিউন রিলেটেড ডিজিজ। ইমিউন রিলেটেড ডিজিজ অর্থাৎ কিনা যেগুলো লুপাস নেফ্রাইটিস, আইজিএ নেফ্রোপ্যাথি, মিনিমাল চেঞ্জ ডিজিজ, মেমব্রেনাস নেফ্রোপ্যাথি, এরকম অজস্র কিছু কিছু ডিজিজ আছে যেগুলো এই ইমিউন রিলেটেড ডিজিজের আন্ডারে পড়ে। এবং কিছু কিছু নন ইমিউন রিলেটেড ডিজিজ, যেগুলোকে আমরা ক্রনিক ডিজিজ বলি, যেমন ধরুন হাইপারটেনশন বা ডায়াবেটিস থেকে যে সমস্ত কিডনি ডিজিজ হয়, হাইপারটেনসিভ নেফ্রোপ্যাথি অথবা ডায়াবেটিক নেফ্রোপ্যাথি আমরা বলি, সেক্ষেত্রেও কিন্তু এই যে প্রোটিন ইউরিয়া অর্থাৎ কিনা প্রস্রাবের মাধ্যমে প্রোটিন যাওয়ার একটা সম্ভাবনা থাকে। তো যখন আমরা ইমিউন রিলেটেড কোনো ডিজিজ নিয়ে চিন্তাভাবনা করি বা সেই পেশেন্টকে আমরা দেখি, তো সেই চিকিৎসার মেন উদ্দেশ্যই কিন্তু থাকে এই প্রোটিন ইউরিয়াকে কম করা। কেননা এই প্রোটিন ইউরিয়াকে আমরা এই ওষুধের মাধ্যমে, এই চিকিৎসার মাধ্যমে আমরা সেই প্রোটিন ইউরিয়াকে একদম নর্মাল জায়গা কিন্তু আমরা পাঠিয়ে দিতে পারি। যদি আপনার সেই ইমিউন রিলেটেড ডিজিজ হয়ে থাকে, তাহলে কিন্তু আপনার সেই ডাক্তারবাবুকে অবশ্যই জিজ্ঞেস করা উচিত যে আপনার কন্টিনিউ কেন প্রোটিন ইউরিয়া হচ্ছে, বা সেই ইমিউন রিলেটেড প্রোটিন ইউরিয়ার কী প্রতিকার। কেননা এটা পুরোপুরি আমরা সেই প্রোটিন ইউরিয়াটাকে জিরো করে দিতে পারি। কিন্তু এই জিনিসটা কিন্তু এই পেশেন্টদের ক্ষেত্রে যারা হাইপারটেনশন বা ডায়াবেটিস থেকে যাদের প্রোটিন ইউরিয়া হচ্ছে, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা সবসময় হয় না। অর্থাৎ কি না, সেই পেশেন্টদের ক্ষেত্রে প্রোটিন ইউরিয়া কিন্তু সবসময় আমরা জিরো করে দিতে পারি বা নর্মাল জায়গা করে দিতে হয়তো পারি না। আমরা কিছুটা চেষ্টা করি সেই প্রোটিন ইউরিয়াটাকে কমাতে, কিন্তু সবসময় আমরা সেটাকে নর্মাল জায়গা ফেরত পাঠাতে পারি না। তার ফলে কি হয়, সেই ভদ্রলোক বা ভদ্রমহিলার একটা সার্টেন লেভেল প্রোটিন ইউরিয়া হতে থাকে, এবং তিনি যখনই ইউরিন টেস্ট করবেন, তাকে আমি করতে দিই বা না দিই, আমি দেখেছি সেই পেশেন্ট কিন্তু করবেনই, এবং দেখবেন যে তার শরীর থেকে রোজ কত করে প্রোটিন বেরোচ্ছে। তিনি যদি দেখেন যে 1 গ্রাম করে রোজ প্রোটিন বেরোচ্ছে, তার অটোমেটিক তার মনের মধ্যে একটা চিন্তা আসে যে আমাকে তার মানে 1 গ্রাম প্রোটিন এক্সট্রা খেতে হবে, এবং সেই প্রোটিন ইউরিয়াকে থামাতে হবে, বা সেই প্রোটিন ইউরিয়াটাকে আমাকে কোনোভাবে মেকআপ করতে হবে খেয়ে। তো দেখুন, এরকম কিন্তু ব্যাপার ভাবলে আপনাকে চলবে না। ধরুন আপনার আজকে 3 গ্রাম প্রোটিন ইউরিয়া হচ্ছে, অবশ্যই আমার ওষুধপত্র দিয়ে আমার টার্গেট থাকবে সেই প্রোটিন ইউরিয়াটাকে কম করা। কিন্তু আপনি ভেবে দেখুন যে এই 3 গ্রাম প্রোটিন ইউরিয়া বা 1 গ্রাম প্রোটিন ইউরিয়া, সেটা কি আমার শরীরের, আমার যে শরীরের ওজন, তার কাছে কি কিছু? আমার শরীরের ওজন 60, 70 বা 80 কিলো যাই হোক না কেন, তার কাছে 1 গ্রাম বা 3 গ্রাম প্রোটিন ইউরিয়া সেটা কিচ্ছু নয়। একদম কয়েক পার্সেন্টেজ, মানে কয়েক 0.001% হতে পারে। তো সেটা আমার অ্যাজ এ হোল শরীরের কাছে খুব বড় ম্যাটার করে না। কিন্তু আমাদের চিকিৎসার উদ্দেশ্য অবশ্যই থাকবে সেই প্রোটিন ইউরিয়াটাকে কম করা। কিন্তু প্রোটিন ইউরিয়া যদি কম নাও বা হয়, বা কিছু যদি কমে, তাতেই আপনাকে কিন্তু নিশ্চিন্ত থাকতে হবে যে হ্যাঁ, না, আমি প্রোটিন ইউরিয়াকে খুব কম করতে যাব না। কেননা প্রোটিন ইউরিয়াকে খুব কম করতে গেলে অনেক ক্ষেত্রে কিন্তু কিডনির প্রবলেম এসে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, ক্রিয়েটিন বা পটাশিয়াম এগুলো বেড়ে যেতে পারে। কেন বলছি আপনাদেরকে, প্রোটিন ইউরিয়া কম করার যে সমস্ত ওষুধগুলো আছে, সেগুলো প্রোটিন ইউরিয়ার জন্য আমরা যদি প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু আপনাদের ক্রিয়েটিন বা পটাশিয়াম বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। সুতরাং প্রোটিন ইউরিয়া যদি কমে, তাতেই আপনি নিশ্চিন্ত থাকুন। আপনার ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করুন যে ডাক্তারবাবু এই যে প্রোটিন ইউরিয়া সেটা আমার শরীরের ক্ষতি করছে কি না। যদি বলেন যে ডাক্তারবাবু না, আপনার প্রোটিন ইউরিয়া শরীরে সেরকম কোনো ক্ষতি করছে না, তাহলে আপনি এটা নিয়ে খুব একটা চিন্তাভাবনা করবেন না। আর আমার এই ব্যাপারটা নিয়ে দুটো ইম্পর্টেন্ট জিনিস আপনাদেরকে বলতে হবে, যে দেখুন, প্রোটিন ইউরিয়া অ্যাজ সাচ আপনার সেরকমভাবে ক্ষতি না করলেও, যে প্রোটিন ইউরিয়া হয় তার মাধ্যমে আমাদের শুধুমাত্র অ্যালবুমিন কিন্তু শরীর থেকে বের হয় না,
কিছু পরিমাণে গ্লোবিউলিন। গ্লোবিউলিন আমাদের শরীরের বোন ম্যারো থেকে তৈরি হয়, বিভিন্ন লিম্ফোসাইটস আমাদের গ্লোবিউলিন তৈরি করে। সেগুলোর প্রাইমারি উদ্দেশ্য থাকে শরীরকে বিভিন্ন বাইরের জীবাণু বা ইনফেকশন থেকে প্রোটেক্ট করা। এবং দ্বিতীয় যে জিনিসটা হয়, প্রোটিনিউরিয়া হলে আমাদের লিভারের ওপর একটা এফেক্ট পড়ে, যার কারণে লিভার সেই তুলনায় অ্যান্টিকোয়াগুলেন্ট বিভিন্ন প্রোটিন যেগুলো আমাদের শরীরে ব্লাডকে পাতলা করতে সাহায্য করে, সেইগুলো কিন্তু কমে যায়। তো এই দুটো প্রবলেম হতে পারে। এক, গ্লোবিউলিন বেরিয়ে যাওয়ার কারণে শরীরে একটা ইনফেকশনের চান্স থাকে। আর দ্বিতীয় হচ্ছে এই যে আমাদের লিভার অ্যান্টিকোয়াগুলেন্ট তৈরি করতে না পারাতে ব্লাড ক্লটিংয়ের একটা সম্ভাবনা তৈরি হয়। তো এই দুটো কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে যে হ্যাঁ, আমাকে ইনফেকশন থেকে বাঁচতে হবে। কেননা যতবার ইনফেকশন হবে, ইনফেকশন হলে আমার প্রোটিনিউরিয়া হবে, প্রোটিনিউরিয়া আরও বাড়বে, এবং সেই ইনফেকশন আমার ক্রিয়েটিনিনকেও কিন্তু বাড়িয়ে দিতে পারে। এবং অন্যদের তুলনায় যার প্রোটিনিউরিয়া হচ্ছে না, এরকম মানুষের থেকে যার প্রোটিনিউরিয়া হচ্ছে, তার কিন্তু ইনফেকশনের চান্স অনেকটা বেশি। সেটা সিস্টেমিক ইনফেকশন হোক, চেস্ট ইনফেকশন হোক, মানে ইউরিন ইনফেকশন হোক, বা পায়ের কোনো রকম ঘা হোক, যে কোনো রকম ইনফেকশন চান্স কিন্তু এই মানুষদের বেড়ে যায়। এছাড়াও যে আমাদের শরীরে অ্যান্টিকোয়াগুলেন্ট প্রোটিন আমি যেটা বলছিলাম, যে এটা লিভার তৈরি করতে পারে না, তার জন্য ব্লাড ক্লটিংয়ের একটা সম্ভাবনা তৈরি হয়। সেই জন্য আমাদের বিভিন্ন রকমের ব্লাড পাতলা করার বিভিন্ন রকম ওষুধ আমরা এই পেশেন্টদের ক্ষেত্রে প্রেসক্রাইব করে থাকি। ইকোস্প্রিন বা ক্লোপিডোগ্রেল এরকম নামের আপনারা দেখবেন বিভিন্ন রকম ওষুধ আমরা দিই এই সমস্ত প্রোটিনিউরিক পেশেন্টদের ক্ষেত্রে, যাতে তাদের মধ্যে ব্লাড ক্লটিংয়ের কোনো রকম সম্ভাবনা বা রিস্ক না তৈরি হয়। সুতরাং আপনি বুঝতেই পারলেন যে এই দুটো জিনিস নিয়ে আপনি ভাববেন, কিন্তু প্রোটিনিউরিয়া যদি ডাক্তারবাবু 3 গ্রাম থেকে 1 গ্রাম করে দিতে পারেন, সেটাই কিন্তু আমার ট্রিটমেন্টের সফলতা। কখনো কিন্তু সেটাকে জিরো বা নর্মাল করে দেওয়ার কথা কিন্তু আপনারা ভাববেন না, বা যতটুকু আপনার প্রোটিনিউরিয়া হয়েছে সেটাকে খাওয়া দাওয়া করে মেকআপ করার চেষ্টা কিন্তু আপনারা করবেন না। কেননা এই পেশেন্টদের ক্ষেত্রে প্রোটিন কিন্তু আমরা রেস্ট্রিক্টেড খেতে বলি। কেননা প্রোটিন আপনি যত খাবেন আপনার কিন্তু প্রোটিনিউরিয়ার মাত্রা ততই বাড়বে, কমবে না। সুতরাং আপনি ডাক্তারবাবুর সঙ্গে কথা বলবেন যে কীভাবে আপনি সেই প্রোটিনিউরিয়াকে সাইডে রেখে আপনার নিজের শরীরকে ভালো রাখতে পারেন, শরীরকে ইনফেকশান থেকে প্রোটেক্ট করতে পারেন, শরীরকে কোনো রকম আনওয়ান্টেড থ্রম্বোসিস থেকে প্রোটেক্ট করতে পারেন, তাহলেই চলবে। আশা করি ভিডিওটি এই সমস্ত পেশেন্টদের ক্ষেত্রে অনেক ইনফরমেটিভ হবে। নমস্কার।